বর্ষার মৌসুমে কোনো কিছু ঠিক থাকে না। সারাদিন বৃষ্টি হতে থাকে, কখনো অঝোরধারায় বৃষ্টি হয়, কখনো ঝিরিঝিরি বৃষ্টি হতে থাকে, থামার কোনো নামই নেই না। এ সময় ঘর থেকে বাইর হওয়ার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। যারা রেইনকোট ব্যবহার করে তারা রেইনকোট ব্যবহার করবে, আর যারা ছাতা নিতে আগ্রহী তারা ছাতা ব্যবহার করবে। ছাতা ছাড়া বা রেইনকোট ইত্যাদি ছাড়া বের হওয়ায় ঘর থেকে মুশকিল হয়ে পড়ে, আর ঘর দরজা পরিষ্কার রাখাটাও কঠিন হয়ে পড়ে, স্যাঁতসেঁতে হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারকে সাথে নিয়ে। রাতে ঘুমানোর সময় চিয়া সিডটা ভিজিয়ে রাখি, আর সকালবেলা উঠে খালি পেটে এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে খেয়ে ফেলি। প্রতিদিনের মতো আজকেও আমি আমার নাস্তাটা বানিয়ে নিচ্ছি। শুরুতে একটি লাইক ছেড়ে নিচ্ছি, কারণ এক একটা লাইক কমেন্ট আরেকটি সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার আগ্রহ বাড়ে। অফ সাইডে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর এখন তাওয়ায় দিয়ে নিচ্ছি। আর আলু ভাজি করে নিয়েছিলাম, সাথে ডিম ভাজিও, যদিও ডিম ভাজিটা আমি দেখাতে পারিনি। আর মা সাথে একসাথে আমরা শেয়ার করে আলু ভাজি দিয়ে রুটিটা খেয়ে নিলাম, সাথে চা। তারপরে রীতিমতো কাজ শুরু করে দিলাম। ঘর দরজা পরিষ্কার পাশাপাশি আমি আগের দিন এই যে এই বয়ামগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তারপর একটু একটু রান্নাবান্নার আগে কাজগুলো সেরে নিচ্ছি। ঘর দরজা পরিষ্কার রাখাটা যেমন বৃষ্টির দিনে কষ্ট হয়, তেমনি জিনিসপত্রটাও সুন্দর করে গুছানো কষ্ট হয়ে যায়। সব কিছু স্যাঁতসেঁতে লাগে, মানে ভেজা ভেজা ভাব লাগে। এই যে লবণ, চিনি এগুলো ভিজে ভিজে যায়। লবণটা আমি সামলে নিলাম, লবণের ভিতরে কয়েকটি লবঙ্গ দিয়ে দিলাম যাতে লবণটা আর ভিজে না যায়। আমি চিনিতেও এরকমটা দিই। আর এখন মসুর ডাল, এই যে মসুর ডাল জাতীয় জিনিসের ভিতরে কিন্তু সহজে পোকা চলে আসে, এজন্য ঘরে থাকা শুকনো মরিচ অথবা রসুন আমি দিয়ে দিই যাতে পোকা ভাবটা না আসে। শুকনো মরিচ বাসায় ছিল না, তাই আমি রসুন দিয়ে দিলাম গোটা একটা, চাইলে আপনারা কোয়াও দিতে পারেন। আর এই যে আটাও, প্যাকেটটা আর আমি খুললাম না, নইলে ভিজে ভিজে হয়ে থাকে, পুরা বয়ামে আটা মানে ছিঁড়ে হয়ে যায়। তাই আমি প্যাকেট সহ রেখে দিলাম। চলে আসলাম রান্নাঘরে। যেহেতু জুমার দিন অন্যান্য কাজ যতটুকু ছিল করে চলে আসলাম। এর ভিতরে ক্যামেরার অফ সাইডে আমি আজকের রেসিপির মশলাগুলো রেডি করে নিলাম। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া গুঁড়ো। তার সাথে আছে কাঁচামরিচ ফালি করা, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর আলুগুলো পাতলাও না বেশি মোটাও না, এরকম করে আমি আলুগুলো কেটে নিলাম। তার সাথে নিয়েছি দুটো ডিম। এখানে মাঝারি সাইজের আলু আমি 3টা কেটেছি, আর ডিম আমি নিয়েছি গোটা 2টা। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও সুন্দর একটা পরিষ্কার বাটি নিয়ে নিলাম। এর মধ্যে ওই যে পেঁয়াজ কুচি, এখানে মোটামুটি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে। তার সাথে কাঁচামরিচ আমি পাকাটাও নিয়েছি, আবার কাঁচাটাও নিয়েছি। পাকাটা নেওয়ার কারণ হলো কালার কম্বিনেশনের জন্য। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ আলাদা করে নিয়ে সাথে একটা ডিম ভেঙে নিলাম। তারপরে চামচের সাহায্যে, চাইলে আপনারা হাতের সাহায্যও করে নিতে পারেন, এটা যার যার ইচ্ছে মতো। আমি কাঁচামরিচের সাথে সুন্দর করে একটা চামচ দিয়ে ডিমটা ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তারপরে কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে সয়াবিন তেল সামান্য দিয়ে ডিমটা সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ডিমটা এপিট ওপিট সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি অর্ধেক করে মানে 2 অংশ বের করে নিলাম। এরকম করে ভাগ করে কে ডিম ভাজা পছন্দ করেন বা ফ্যামিলির আন্দাজ মতো কে এভাবে করেন। তা আবারও আমি সামান্য সয়াবিন তেল দিয়ে বাকি ডিমটা ওইভাবে করে ভেজে নিচ্ছি।
যারা গোটা ডিম ভাজা পছন্দ করেন তারা গোটা ডিম ভেজে নিতে পারেন, তবে এই ক্ষেত্রে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। আমি আমার পরিবারের আন্দাজ মতো আমি ডিম এভাবে করে মানে 2 থেকে 4টা ডিম করে নিলাম, মানে অর্ধেক অর্ধেক করে 4টা পিস করে নিলাম। আপনারা আপনাদের ফ্যামিলি আন্দাজ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম। এর ভিতরে আমি 2 চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, জিরা ধনিয়া গুঁড়ো হাফ চামচ মোট 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর মরিচ গুঁড়ো 1.5 চামচের মতো দিয়েছি। জালটা যারা পছন্দ করেন বেশি তারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে। তারপর একটুখানি সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম লবণটুকু। লবণ এখানে আছে 1.5 চামচের মতো, তাই দিয়ে দিলাম। লবণের পরিমাণ কম বেশি হতে পারে, কারণ লবণ পরবর্তী যদি লাগে আমি পরবর্তী আরও দিব, এখন কম করে দিয়েছি। আশেপাশে মশলা দেওয়ার সময় যে মশলা পড়ে গিয়েছিল বা ছিটে ফোটা যেগুলো পড়েছিল, এটা একটা টিস্যু সাইজে সুন্দর করে মুছে নিলাম। ভিজে থাকা অবস্থায় যদি মুছে ফেলা হয় তাহলে পরবর্তীতে আর খুব একটা কষ্ট হয় না। শুকিয়ে গেলে একটু কষ্ট হয়, ভিজা অবস্থায় মুছে নিলে খুব একটা কষ্ট হয় না। এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে, কয়েক মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। দেখুন তেলটা উপর দিকে উঠে চলে আসছিল। তারপরে আমি আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। যদি আলু সাথে সাথে না ধুয়ে রাখা হয় তাহলে আলুটা কালো হয়ে যায়, মানে আলুর গায়ে যে কষ আছে ওইটা ছেড়ে দিলে আলুটা কালো হয়ে যায়। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও কয়েক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এক্ষেত্রে আমি চুলার আগুনটা আমি লো হিটে রেখেছি। দেখুন এর মধ্যে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, মানে আলুও কষানো হয়ে গেছে। 2 কাপ পরিমাণে আমি গরম পানি ঢেলে দিলাম। চাইলে আপনারা নর্মাল পানিও দিতে পারেন। আবারও ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। একটু নাড়াচাড়া করে দিয়ে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা সুন্দর করে উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। সুন্দর করে এপাশ ওপাশ করে সুন্দর করে আলুর সাথে ডিমটা বসিয়ে দিলাম। আবারও ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। মশলাটা ডিমের ভিতরে আস্তে আস্তে করে ঢুকে গেলে একটি অন্যতম রেসিপি হয়ে যাবে। ঢেকে দিয়ে আমি আবার পরবর্তী কাজটা সেরে নিলাম। যে জায়গাতে আমি আমার কড়াইটা রাখবো এই জায়গাটা আমি সুন্দর করে মুছে নিলাম। অপরিষ্কার আমার কাছে একটু ভালো লাগে না, তাই আমি যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আপনারা এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন। আজকের এই রেসিপি আমি আমার এক বড় আপু থেকে শিখেছিলাম বিয়ের পরে। বিয়ের আগে এভাবে অবশ্য খাওয়া হয়নি, তা অনেক দিন পরে এই রেসিপিটা আমি তৈরি করলাম। হঠাৎ করে ওই আপুটার কথা মনে পড়লো, তাই এই রেসিপিটা তৈরি করে নিলাম। উনি অনেক সুন্দর করে এই রেসিপিটা বানাতো, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতো। আর তাছাড়া আমার পরিবারও এটা পছন্দ করে, তাই আমি সুন্দর করে বানিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর পরিবারের সাথে আমি এখন আমার খাবারটা পরিবেশন করব, তাই একটুখানি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর এভাবে করে প্লেটটা সাজাতে আমার কাছে বরাবরই খুব ভাল লাগে। তো আমার কাছে এরকম করে প্লেট সাজানোটা যেমন পছন্দ, তেমনি আরও অনেকের কাছে এভাবে পছন্দ। কার কাছে এমন পছন্দ ভালো লাগে তা জানাবেন। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম ছাদ বাগানে। দেখুন ছাদ বাগানে একটা দারুণ সময় কাটালাম। ছাদ বাগান থেকে ফিরে আসার পর মাগরিবের নামাজের শেষে আমরা একটু ঝালমুড়ির আয়োজন করলাম। বাইরে অবশ্য প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এই সময় ঝালমুড়ি মাখানোটা খেতে কিন্তু দারুণ লাগে। চানাচুরটা যেহেতু ঝাল ঝাল, তাই আমি কাঁচামরিচ দিলাম না, শুধু পেঁয়াজ দিয়ে চানাচুরটা দিয়ে আর সাথে একটু মুড়ি দিয়ে মেখে নিলাম ভালো। সাথে একটু নুডলসের মশলাও দিয়েছিলাম, তার ভিতরে কিছুটা সরিষার তেল দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। ঝালটা যাদের পছন্দ তারা ঝালটা দিয়েই খাবেন। এর মধ্যে পরিবার আমার অধিক আগ্রহে বসে আছেন,
তাই সবার সাথে আমি আমার ঝালমুড়ি মাখানোটা পরিবেশন করে নিচ্ছি। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টির আওয়াজ আর ঝালমুড়ি মাখানো সব মিলিয়ে অনেক ভালো লেগেছিল। ঝালমুড়ি মাখানো খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।